আজকে সমস্ত স্টেপগুলো আমার মনে হচ্ছে পজিটিভ স্টেপ এবং ড্যামেজ কন্ট্রোল। কারণ আরজি করের 9th আগস্টের ইনসিডেন্টের পরে এই যে ঘটনাটা, সেই ঘটনাটা কিন্তু সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে গেছে। একজন প্রিন্সিপাল জেলে, একজন হাউস স্টাফ জেলে, এবং ডাইরেক্টলি কিন্তু সিএম এর দিকে আঙুল উঠেছে। এবং সন্দীপ ঘোষের এই বাহিনী এরা শিখিয়েছে যে পরীক্ষায় পাশ করতে গেলে পয়সা দিতে হয়, অয়েলিং করতে হয়। কারণ শুধুমাত্র সন্দীপ ঘোষ একা জেলে গেছে, বাকি যে সমস্ত দালাল, ক্রিমিনাল বা তাদের যারা সাহায্যকারী তারা কিন্তু কেউ জেলে যায়নি। স্যালাইন কার্ডে যাদের সাসপেন্ড করা ছিল তাদের সাসপেন্ড করতে উঠে গেল, বা সেই যে বেতন বাড়া, কোথাও গিয়ে কি সরকার তার মুখ রক্ষার চেষ্টা করলো বলে আপনার মনে হয়? দেখুন, এটা তো অবভিয়াসলি ড্যামেজ কন্ট্রোল, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। যে যাই বলুক, আজকে যে মিটিংটা হয়েছে সেই মিটিং থেকে আমি যেটুকু বুঝেছি শুধুমাত্র পজিটিভ কথাবার্তা এবং ইনসেন্টিভ কথাবার্তা, মানে ইনসেন্টিভ দেওয়া হয়েছে। যে ইনসেন্টিভ দেওয়া হয়েছে সেগুলোকে আমি অবভিয়াসলি ওয়েলকাম জানাই। এগুলো প্রাপ্য। তারা যারা জুনিয়র ডাক্তারবাবুরা যারা কাজ করছে তারা অবভিয়াসলি পাওয়ার যোগ্য, তারা দাবি রাখে। এবং স্যালাইন কাণ্ডে তাদের যে উইথড্র হয়ে যাওয়া উচিত ছিল, এইগুলো আজকে সমস্ত স্টেপগুলো আমার মনে হচ্ছে পজিটিভ স্টেপ এবং ড্যামেজ কন্ট্রোল। কারণ আরজি করের 9th আগস্টের ইনসিডেন্টের পরে এই যে ঘটনাটা, সেই ঘটনাটা কিন্তু সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে গেছে। আমি যদি এক নিউট্রালি বলি, যেটা দেখুন, এই রাজ্যে কিন্তু শিক্ষা, খাদ্য, স্বাস্থ্য সব ধরনের দুর্নীতি হয়েছে। এর আগে যেটা দেখা গেছে, শিক্ষামন্ত্রী এখনও জেলে, খাদ্যমন্ত্রী জেলে ছিল, তিনি বেরিয়েছেন। কিন্তু বেসিক কথা, এই দপ্তরগুলো কিন্তু অন্যান্য মন্ত্রীর আন্ডারে। আর এই স্বাস্থ্য ব্যবস্থা এবং পুলিশি যে ব্যবস্থা, বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থাটা এন্টায়ারলি চিফ মিনিস্টারের দপ্তর। এবং তার দপ্তরে এই ধরনের এই সন্দীপ ঘোষ, বিরূপাক্ষ, অভিকের মতো কিছু দালাল, ক্রিমিনাল, এদের তো ক্রিমিনাল বললে ভুল হবে না, একজন প্রিন্সিপাল জেলে, একজন হাউস স্টাফ জেলে, এবং ডাইরেক্টলি কিন্তু সিএম এর দিকে আঙুল উঠেছে। তো সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা প্রশাসনকে কিন্তু নড়িয়ে দেবে, এটা খুব স্বাভাবিক, এবং সেটা নড়িয়ে দিয়েছে। এবং সেক্ষেত্রে আমার মনে হয় আজকের যে স্টেপটা গভর্নমেন্ট বা চিফ মিনিস্টার নিয়েছে সেটা অবভিয়াসলি ড্যামেজ কন্ট্রোল। এবং এই যে সারা রাজ্যব্যাপী, দেখুন, ডাক্তাররা গলায় শুধু স্টেপই ঝোলায়, তারা কিন্তু এত পলিটিক্স বোঝে না, পলিটিক্সের ভেতরে যায় না। কিন্তু এই যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনটা শুধুমাত্র অন্যান্য সময় আন্দোলন হলে মানে ছড়িয়ে পড়ে হয়তো সারা দেশ। এই আন্দোলন ক্যালিফোর্নিয়া নয়, আফ্রিকান কান্ট্রিতে ছড়িয়ে পড়েছে, পাকিস্তানে পর্যন্ত ছড়িয়ে পড়েছে। পাকিস্তান, যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দিয়ে আমরা এত কালকে করেছি, লাফিয়েছি, কিন্তু সেই পাকিস্তানের মেডিকেল অ্যাসোসিয়েশন পর্যন্ত এটা কন্ডেম করেছে। বাংলাদেশ, যেখানে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট চলছে এই ঘটনার আগে থেকে, সেখানেও কিন্তু বাংলাদেশ এই ঘটনা নিয়ে বাংলাদেশের ডাক্তাররা কিন্তু প্রতিবাদ জানিয়েছে। আমরা দেখলাম যেভাবে জুনিয়র, মানে যারা এই যে সিনিয়র যারা ডাক্তার, আর তাদের বেতন বাড়লো, বা এই যে সাসপেন্সি যারা ডাক্তার ছিলেন, প্র্যাকটিস হতো ডাক্তার, তাদের যে সাসপেন্স হলো, কোথাও গিয়ে কি তাদের মুখ বন্ধ চেষ্টা হলো নাকি? দেখুন, এরা দেখুন, তাদের যে ওই স্টাইপেন্ডটা বাড়ানো, এটা অবভিয়াসলি প্রাপ্য। তার কারণটা হচ্ছে যে হ্যাঁ, দেখুন, ডাক্তারদের এই যে ভোকালটা উঠেছে না, সেটা শুধুমাত্র ডাক্তারদের নিজেদের জন্য নয়, সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার জন্য। এবং এই মুখ কখনোই বন্ধ হবে না যতদিন না এই যে অভিক, বিরূপাক্ষর মতো ক্রিমিনাল, সন্দীপ ঘোষের মতো ক্রিমিনাল এরা সোসাইটিতে থাকবে, ততদিন পর্যন্ত আন্দোলন কিন্তু চলবে। দেখুন, হয়তো সবাই ভাবছে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন হচ্ছে না, তেমন আন্দোলন থেমে গেছে। এবং আপনাদের বিভিন্ন গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে ডাক্তারবাবুরা আন্দোলন বন্ধ করেছে। দেখুন, আন্দোলন মানেই গিয়ে রাস্তায় গিয়ে মানে মিছিল করা বা অনশন করা, এটা কিন্তু নয়। দেখবেন যে এই যে আরজি কর যে জায়গায় ঘটনাটা ঘটেছে, 9th আগস্টের পর থেকে অনেক কিছুই ঘটে গেছে, কিন্তু এখন এখানে কিন্তু কোনো একটা অন্যায় হলে সেটার কিন্তু প্রতিবাদ করার জন্য সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়ছে। সেই জায়গাটা শুধুমাত্র আরজি কর নয়, বিভিন্ন মেডিকেল কলেজে কিন্তু এটা চলছে। তার মানে এটা বুঝতে হবে যে ওই সমস্ত ক্রিমিনালদের এগেনস্টে এতদিন কিন্তু কেউ কথা বলতে পারতো না, বিশেষ করে সন্দীপ ঘোষের রাজত্বে। সেক্ষেত্রে কিন্তু এখন কিন্তু লোকজন কথা বলতে পারছে। তার মানে কি, যে ডাক্তাররা প্রতিবাদ করছে, বা প্রতিবাদের ভাষাটা কিন্তু মানুষের ভেতরে, বা যে সমস্ত জুনিয়র সিনিয়র যাদের ভিতরে এতদিন ধরে কথা বলতে সাহস পেত না, তারা কিন্তু সাহস পেয়েছে।
এখন কি বলা যেতে পারে যে বিভিন্ন মানে সেই অর্থে কি নিউজ আছে যে মেডিকেল কলেজে বিভিন্ন জায়গায় র্যাগিং হচ্ছে, কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হচ্ছে, বা পরীক্ষার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটাও যথেষ্ট কড়াকড়ি করা হয়েছে? এই অভিক বিরূপাক্ষ যে মানে টাকা পয়সা নিয়ে আপনি পাশ করার ব্যবস্থা কথা নেই। বলছেন, আমরা দেখলাম বারাসাত কলেজে তো একেবারে মেডিকেল কলেজে দেখাচ্ছে দাদা ইজ ব্যাক বলে পোস্টার করে দেখুন, কিছু জিনিস তো এখনো লুফলস আছে। আমি এটা পজিটিভ নেগেটিভ কিছু কিছু জিনিস, যে জিনিসগুলো হচ্ছে যেগুলো নিয়ে আমাদের প্রতিবাদ, বারাসাত মেডিকেল কলেজে যে পোস্টার পড়েছে, আমি জানি না। দেখুন, এরা কি বলুন তো, এরা একটা সিস্টেমের ভিতর ঢুকিয়ে দিয়ে গেছে আমাদের। আমি এটা দেখিনি। এই সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষের এই বাহিনী, এরা শিখিয়েছে যে পরীক্ষায় পাশ করতে গেলে পয়সা দিতে হয়, অয়েলিং করতে হয়, এবং মোবাইল নিয়ে টোকাটুকি করে এই জিনিসটা এদের ভিতর ঢুকিয়ে দিয়েছে। এবং কিছু কিছু জুনিয়র আছে, স্টুডেন্টরা আছে, তারাও ভাবছে যে এইভাবে করে আমরা যদি অনার্স পাই বা গোল্ড মেডালিস্ট পাই, আমাদের সার্টিফিকেটে লিখে দেওয়া যাবে, তাতে আমাদের ক্রেডিট বাড়বে। কিন্তু এরা এখনও জানে না যে ডাক্তারিটা ফিল্ডে হয়। আমি শুধুমাত্র ওই আমার নামের পাশে, ডিগ্রির পাশে একটা অনার্স বা একটা গোল্ড মেডালিস্ট থাকবে, এরা এই জিনিসগুলো ভুল করছে। আমি আপনার গণমাধ্যমের মাধ্যমে বার্তা দিতে চাই যে যে সমস্ত জুনিয়ররা এই সমস্ত ফাঁদে পড়ছে তারা এর থেকে বিরত থাকুন। এটা মাধ্যমিক, এইচএস এগুলো কিন্তু নয়। এখানে কিন্তু আলটিমেটলি আপনি নাম্বার দিয়ে পেশেন্টের ট্রিটমেন্ট হবে না, পেশেন্টের কাছে আপনাকে যেতে হবে এবং সেখানে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। আপনি কত মার্কস পেয়েছেন এটা কিন্তু ম্যাটার করে না। তো সেই ক্ষেত্রে এই সমস্ত জায়গায় যে এই প্রলোভনে পড়ছে অভিক বিরূপাক্ষ বা এই ধরনের একটা সিস্টেম, তো দেখুন, এমন তো নয় যে অভিক বিরূপাক্ষ নেই বলে সিস্টেম। পড়ার মধ্যে তো কোথাও কি এটা বাথরুমে যে সেই সবকিছুই কিছু একই আছে। দেখুন, একটা কথা আছে না, মাঝে মধ্যে বিভিন্ন অবতার তারা নতুন রূপে আত্মপ্রকাশ পায়। এখন দেখুন, আইআইটি বাবা এখন অতীত হয়ে গেছে। এখন যদি ধরা হয় তো আমাদের রাজ্যে আবার নতুন দুই বাবা, একটা হচ্ছে এই অভিকানন্দজি মহারাজ আর হচ্ছে বিরূপাক্ষদানন্দজি মহারাজ। এরা হয়তো নতুন অবতারে আবির্ভূত হবে। এতদিন ধরে হয়তো তারা গবেষণা চালিয়েছে যে এই যে পরীক্ষার ব্যবস্থা যে অনেকটা স্ট্রিক্ট করা হয়েছে, বিশেষ করে স্টেট গ্রিভান্স সেল যেটা আগের দিন জানিয়েছিলেন, তারা রিকমেন্ড করেছেন এবং তারপরে স্ট্রিক্ট হয়েছে। তো তারা হয়তো গবেষণা করেছে যে আবার কোনো ফাঁক ফোকর পাওয়া যায় কিনা, সেইটা দিয়েই হয়তো করছে। কিছু লোককে প্রলোভন দেখিয়েছে, না হলে কেন আবার কেউ লিখবে দাদা ইজ ব্যাক। এবং এই বাজারের পরেও আমি জানি না কোন জুনিয়র স্টুডেন্টগুলো বা সিনিয়র যারাই বা এতে ইনভলভ, দাদা ইজ ব্যাক বলে পোস্টার দিচ্ছে, তারা, আমি তো বলবো যে তারা মানুষের পর্যায়ে পড়ে না। তারা যদি পড়তো, রাজ্যে একটা এই রকমভাবে নৃশংস হত্যাকাণ্ড হলো, যাদের সাথে ডিরেক্টলি ইনডিরেক্টলি জড়িত থাকার এভিডেন্স পাওয়া গেলো, তা সত্ত্বেও তাদেরকে ওয়েলকাম করছে। এর থেকে তো লজ্জার কিছু নেই। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে এটা তো বলতে কোনো দ্বিধা নেই, আমাদের আরজি করে সন্দীপ ঘোষ ক্রিমিনাল ছিল, সেটা কোনো সন্দেহ নেই। শুধু কি সন্দীপ ঘোষ একা দায়ী? আমাদের এখানে যারা ফ্যাকাল্টি ছিল তারাও তো দিনের পর দিন মেনে নিয়েছে। সন্দীপ ঘোষকে কিছু কিছু লোক তো অয়েলিং করেছে, বা কিছু কিছু স্টুডেন্ট, এই আশিস পান্ডের মতো, অভিষেক সেন, রোহন কুণ্ডুর মতো কিছু দালাল, তারা দীর্ঘদিন ধরে তাদেরকে এন্টারটেন করেছে। হ্যাঁ, আমাদের মতো, আমি তাদের আগে থেকে তো আরজি করে আছি, কখনো তো এই প্রলোভনে পড়িনি। তার মানে সন্দীপ ঘোষ একা কিন্তু দায়ী নয়, মানে যে অন্যায় করে আর যারা অন্যায়কে মদত দেয়, এরা তো দুইজনেই ক্রিমিনাল। কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে আজকে যেটা হচ্ছে সিএম কিছু ব্যাপারে যেটা আলোকপাত করেনি, সেই ব্যাপারগুলো হচ্ছে যে একটা যে অভিক বিরূপাক্ষদের এগেনস্টে গ্রিভান্স সেলের কাছে কিন্তু আরজিকর থেকেও তুলে ধরা হয়েছে, বিভিন্ন মেডিকেল কলেজ থেকেও তুলে ধরা হয়েছে। তাদের এগেনস্টে কোনো অ্যাকশান কিছু বলা হয়নি বলেই এই অবতারে তারা এখন আবার নতুন করে অবতীর্ণ হতে চলেছেন, এই খবর আর কি পাওয়া যাচ্ছে। এইবার ব্যাপারটা হচ্ছে যে সেখানে এই বিষয়টা তো তারা ক্লিয়ার করেনি। তারপর ডব্লিউবিএমসি, যেটা নিয়ে সবথেকে বেশি অভিযোগ, মানস চক্রবর্তীকে নিয়ে, যাকে সরানো হলো, এবং তারপরে সেখানে যে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, যাদের নিয়ে বারবার কথা উঠলো এবং তাদের নিয়ে অনেক অভিযোগ, সিবিআই গেল, সিবিআই তাদের কাউকে কোয়েশ্চেনিং করেছে, তারপরেও এই ডব্লিউবিএমসি নিয়ে এখনও রাজ্য প্রশাসন এর আগেও কিছু করেনি বা আজকে সেই ব্যাপারে কোনো কথা বলেনি। এই ব্যাপারগুলো অবভিয়াসলি আমি বলবো যে মানে ক্লিয়ার করা উচিত। আজ যদি নাও বলে থাকে, প্রশাসন যত তাড়াতাড়ি এইগুলোর এগেনস্টে স্ট্রিক্ট অ্যাকশান নেবে, তবেই এই হেলথ সিস্টেম ঠিক হবে। আদারওয়াইজ কিন্তু এই হেলথ সিস্টেম ঠিক হবে না। দেখা যাবে যে আজকে যে আন্দোলনটা এর আগে রাস্তায় পড়েছে, আবার 2 বছর 5 বছর বাদে আবার লোকজন হয়তো রাস্তায় নামতে বাধ্য হবে, কারণ এই দালালগুলো সিস্টেমের ভিতর থেকে গেলেই মুশকিল। কারণ শুধুমাত্র সন্দীপ ঘোষ একা জেলে গেছে, বাকি যে সমস্ত দালাল, ক্রিমিনাল বা তাদের যারা সাহায্যকারী, তারা কিন্তু কেউ জেলে যায়নি। যেমন আমি বলছি আশিস পান্ডে
একা, আশিস পান্ডে তো একা নয়, ওর যে গ্রুপটা ছিল সেই গ্রুপটায় যে অভিষেক সেন বলেছিল সে তো একদম ক্রিমিনাল ছিল, সূর্যেশ দাস, রোহন কুণ্ডু, এই ক্রিমিনালগুলো কিছুই হয়নি। এরা কোথায় গা ঢাকা দিয়ে আছে কেউ জানে না। এদেরকে শুধুমাত্র যেটা আমি জানি যে এই আশিস পান্ডের অ্যাকাউন্টে প্রচুর ট্রানজাকশন পাওয়া গেছে তাই জেলে আছে, কিন্তু অ্যাকচুয়ালি দাদাগিরি করতে হতো এই যে অভিষেক সেন বলো, ও যে টিএমসি সিপি জেনারেল সেক্রেটারি ছিল, সেটা কোথায় আছে কেউ জানে না। শোনা যায় সে নাকি নেপালে পালিয়ে গেছে, মানে আত্মগোপন করে আছে। তো ব্যাপারটা হচ্ছে যে সিবিআই তাকে আশিস পান্ডেকে অ্যারেস্ট করেছে, কিন্তু বাকিগুলোর এগেনস্টে তো প্রশাসনিক স্তরে কোনো অ্যাকশন হয়নি। যেটুকু আরেকটি প্রশ্ন যেটা উঠে আসছে, এই যে আরজি কর কাণ্ডের পর যেভাবে বিভিন্ন মানে হসপিটাল, সরকারি হসপিটালগুলোতে যে পরিষেবা নিয়ে যে কঙ্কালসার ছবি সবার একবারে সামনে চলে এসেছিল, আজকে ধনধান্য মিটিংয়ের পর মানে মিটিংয়ে মুখ্যমন্ত্রী কি এই পরিষেবা নিয়ে কোনো মন্তব্য করেছে, মানে স্বাস্থ্যমন্ত্রী কি এই পরিষেবা নিয়ে কোনো মন্তব্য করছেন? না, সেটা উনি যেটা বলেছেন যে সেটা হচ্ছে যে আপনারা পরিষেবা দিন, মানে ডাক্তাররা কি কি করবে সেটা বলেছেন, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে সমস্যা রয়েছে সেগুলো তো কিছু বলেননি। বা যে ব্যাপারটা আমি বলতে চাই যে বিভিন্ন মেডিকেল কলেজে এমইএস মেডিকেল এডুকেশন সার্ভিসের মেনলি তো সেখানে প্রচুর মানে ফাঁকা পোস্ট রয়েছে, বা শুধু ডাক্তার নয়, নার্সিং পোস্ট ফাঁকা আছে, হেলথ কেয়ার ওয়ার্কার, শুধুমাত্র ডাক্তার থাকলে তো হবে না, গ্রুপ ডি স্টাফ চাই বা অন্যান্য ক্যাটাগরির যে স্টাফ সেগুলো চাই। সেই সমস্ত স্টাফের রিক্রুটমেন্ট শুধুমাত্র মেডিকেল কলেজ নয়, বিভিন্ন আপনি যদি ডিস্ট্রিক্ট হসপিটালে যান সেখানেও হচ্ছে ডাক্তারের সংখ্যা কিন্তু যথেষ্ট কম, এবং নার্সিং স্টাফ, অন্যান্য হেলথ কেয়ার ওয়ার্কার যথেষ্ট কম। বা আপনি যেটা বলছেন এই রিসেন্টলি প্রেশারের ওষুধ টেলমি সার্টান নিয়ে একটা ফেক ওষুধ পাওয়া গেছে, সেই টেলমি সার্টান এইগুলো চেক করার কাজ কি, 1.89 crore টাকার ওষুধ, তার ভিতরে 20 লাখ টাকার ওষুধ তারা রিকভারি করতে পেরেছে, বাকিটা এখনও সার্কুলেশনে আছে, রিকভার করতে পারেনি। তো এই দায়টা কার? এই দায়টা কিন্তু স্টেট ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশন। এখন তাদের আপনি ব্লেম করবেন কি করে? সেখানে প্রচুর ফাঁকা পোস্ট আছে। বা এই যে মিদনাপুর স্যালাইন কাণ্ড, সেখানে তারপরেও 2-1টা কোম্পানি বন্ধ হয়ে গেল। এই সমস্ত ওষুধগুলোর যে কোয়ালিটি চেক করার জন্য স্টেট ড্রাগ কন্ট্রোল যে স্টেট যে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি আছে, আপনি যদি যান সেই ল্যাবরেটরির অবস্থা অত্যন্ত ভগ্নপ্রায় একটা দশা, এবং তাছাড়া ওখানে কিন্তু ম্যান পাওয়ার যথেষ্ট কম। এবং এই যে ম্যান পাওয়ার শুধুমাত্র মেডিকেল সিস্টেমে, মানে আপনি শুধুমাত্র হসপিটাল এবং মেডিকেল কলেজে বাড়ালে হবে না, আপনাকে ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশনে বাড়াতে হবে, আপনাকে ড্রাগ টেস্টিং ল্যাব, কারণ ওইগুলো তো সমানভাবে জড়িত। নাহলে আমি ওষুধ লিখলাম টেলমি সার্টান, ওই ফেক ওষুধ মানুষ খেলো, তা তো হিতে বিপরীত হবে। তাহলে সব জায়গায় রিক্রুটমেন্ট কিন্তু দেখবেন সব জায়গায় ফাঁকা পোস্ট পড়ে আছে, এবং এই ফাঁকা পোস্ট যতদিন না ফিল আপ করা হবে প্রপার ওয়েতে, এই যে ডিস্ট্রিক্টগুলোতে যে অভিযোগ উঠছে, সার্ভিস কিন্তু ফুলফিল হবে না, মানুষ স্যাটিসফাইড হবে না, এবং আলটিমেটলি ডাক্তারের উপর ক্ষিপ্ত হবে, এবং পেশেন্টের কিছু হলে তখন ডাক্তারের উপর চড়াও হবে। এই মিটিংয়ে আদৌ কি কোনো স্বাস্থ্য অবস্থা রাজ্যের লাভ হলো? দেখুন, একদম নেগেটিভ তো কিছু নয়, যেটুকু হয়েছে সেটুকু আমি বলবো না যে নেগেটিভ। যেমন ডাক্তারবাবুদের স্যালারি বেড়েছে, ওদের মানে সাসপেনশন উইথড্র হয়ে গেছে, এই সমস্ত। তাছাড়া আরও কয়েকটা জিনিস বলা হয়েছে যে এখন যদি রিক্রুটমেন্ট না করা যায় তাহলে এক্স সার্ভিসম্যান, যেটা হচ্ছে ওই এমস ক্যাটাগরি বা সেন্ট্রাল অর্গানাইজেশনের ইনস্টিটিউশনের ক্যাটাগরি যদি নেওয়া হয় সেরকম আদেশ দিয়েছে। তারপর আর একটা জিনিস যেটা ভালো লেগেছে, যে সেটা হচ্ছে হেলথ সেক্রেটারিকে 2 কোটি টাকার ফান্ড স্যাংশন করতে বলেছে বিভিন্ন মেডিকেল কলেজে, এই মানে ওই ক্রিকেট বা অন্যান্য খেলাধুলা রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য। এগুলো অবভিয়াসলি ভালো দিক, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যেগুলো বললাম, যেগুলো বলেনি সেগুলো তো অবভিয়াসলি বলেনি, সেটা নিয়ে তো না বললে তো কিছু বলার নেই। কিন্তু যেগুলো বলেছে সেগুলো পজিটিভ, আমি বলবো সেটা পজিটিভ আউটকামই, যেগুলো যদি ফুলফিল করা যায় সেটা নিয়ে কোনো সন্দেহ নেই।